জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে হাজারবার চেষ্টা করেও আওয়ামী লীগ হতে পারবে না, বিএনপি দুর্বল আওয়ামী লীগ হবে। বিএনপিকে কেন আসলে আওয়ামী লীগ হতে হবে? ওকে ফাইন, মানে ভালো কথা বলছেন যে হাজারবার চেষ্টা করেও আওয়ামী লীগ হতে পারবে না। এখন বিএনপি কি আওয়ামী লীগ হতে চায়? হাজারবার চেষ্টা কেন করবে? বিএনপি বিএনপি হতে চায়, তবে বিএনপি যেন খারাপ বিএনপি না হয় এই প্রত্যাশা থাকবে এবং সেই পরামর্শ দিতে পারেন যে আমরা একটা ভালো বিএনপি চাই। তা আওয়ামী লীগ হতে হবে কেন এই কথায় বা ওনাদের মুখে বারবার আসে কেন? বরং আপনার এই বিষয়ে আলোচনার আগে আমি ইন্টারন্যাশনাল ইয়েতে যেটা এতক্ষণ বললেন, ধরেন আমরা একটা আত্মতুষ্টির মধ্যে অনেক সময় থাকি যে আমেরিকা হেরে গেছে, ট্রাম্প হেরে গেছে, তো খুশি হই আমরা। না ঠিক আছে, এটা বলতে ভাল লাগে, কারণ একটা অত্যাচারী শাসক তারা পরাজিত হলে তো ভালো লাগার কথা, কিন্তু বাস্তবতা কিন্তু অনেকটা তাই। না, বাস্তবতা কি যায় আসে বলেন তো? ভিয়েতনাম থেকে আমেরিকা হেরে গেছে, তাতে কি মানে বহু লোক হতাহত হওয়া, সম্পদ ধ্বংস হওয়া ভিয়েতনামেরই হয়, আমেরিকার কি হয়? ওরা একদিক থেকে এখানে যুদ্ধ বাধায়, আরেক দিক থেকে এটা টাকা লস হয়, সেই টাকাটা আবার আরেক দিক দিয়ে অস্ত্র ব্যবসা করে তুলে নেয়, কারণ একটা জায়গায় যুদ্ধ লাগানো মানে গ্যাঞ্জাম লাগানো মানেই তো ওদের একটা ব্যবসা। আফগানিস্তান থেকে তারা গুটিয়ে চলে গেছে, তাতে আমেরিকার কি ক্ষতিটা হয়েছে যে তাদের কি অর্থনীতি, তাদের রাজনৈতিক শক্তি, সামর শক্তি কোনটায় কি ধাক্কা লেগেছে? সিরিয়া তারা যেই খেলাটা খেললো তাতে সিরিয়ার আমেরিকা কি ক্ষতিটা হয়েছে, তাদের উপর নিন্দা হয়েছে। লিবিয়া গাদ্দাফিকে তারাই তুললো, আবার তারাই মারলো, সেখানে তাদের কি পরাজয়টা হয়েছে। ইরাকে সাদ্দামকে তারাই বানালো, তারাই আবার সাদ্দামকে যেভাবে হত্যা করালো, ইরাকটা ক্যাপচার এলো, কি কার আমেরিকার কি ক্ষতি হয়েছে? ইভেন সর্বশেষ ইরান বলেন আপনি, বা এই যে প্যালেস্টাইন বলেন, এই যে এত হত্যা, এত ধ্বংস, এত কিছু হলো, এখন ধরেন এখান থেকে শেষ পর্যন্ত তাদের স্ট্র্যাটেজিক ভুল অথবা তাদের গোলা বারুদের ঘাটতি পড়েছে, তারা যুদ্ধবিরতি চাইলো, এটা একটা কৌশল চলে গেল, কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু অস্ত্র ব্যবসাও ইতিমধ্যে হয়ে গেছে। আমেরিকা কি জ্বালানির অভাবে তারা কি আমাদের মতো ভুগছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেইভাবে ধাক্কা খেলো এই যুদ্ধের ফলে, জ্বালানি সংকটের ফলে, দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাচ্ছে, আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, নানা দিকে এইসব হচ্ছে। আবার আমেরিকার যারা দালালি করতো, তাদের সঙ্গে থাকতো, তারাও কি আমেরিকার দালালি কমিয়ে দিয়েছে কোথাও, বা কমিয়ে দিবে এটা আপনার মনে হয়? স্ট্র্যাটেজিক কারণে পরাশক্তিগুলো এই মুহূর্তে এই যুদ্ধটায় আমেরিকাকে সহযোগিতা করে নাই, তাদের সঙ্গে থাকে নাই। এমনকি খোদ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, তাদের মধ্যে কি এতে কোনো ঐক্য বেড়েছে যে আমেরিকার এই যে নৃশংসতা, তাদের এই যে আন্তর্জাতিক মরলিপনা, তাদের যে এই যে মুসলিম নিধন বা বিভিন্ন জায়গায় ঝামেলা করা, গাজার উপর যেই ইসরায়েলের সঙ্গে মিলে যে তারা যেই নির্বিচারে মানুষ মারলো, এত কিছু করলো, সেটা নিয়ে কি সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কোনো বোধোদয় হয়েছে যে এই রকম নিপীড়ক একটা আমেরিকার সঙ্গে আমাদের আর সহযোগিতা করা ঠিক হবে না? ঠিক আছে, ইরানের ভুল থাকলে সেই ভুল নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমরা নিজের ঐক্যবদ্ধ হয়ে কোনো দিক থেকে আমাদের কোনো উপলব্ধি, কোনো বোধোদয় হয়েছে? ফলে আমেরিকার এইসব পরাজয় হয়েছে, এই বিশ্লেষণ এটা করতে আমরা মানসিক শান্তি পাই করি, কিন্তু আমাদের যে মুসলমানদের যে ঐক্য দরকার, আমাদের যে উন্নয়ন দরকার, যেটা দরকার, ওইখানে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ডেভেলপমেন্ট সাইন না দেখব, ততদিন পর্যন্ত এই আমেরিকার পরাজয় কি হলো না হলে তো কিছু আমাদের খুব বেশি লাভ হবে না। এইবার মানে ইন্টারনাল পলিটিক্সের, দেশীয় পলিটিক্সের কথা যেটা বলছিলেন, বিএনপি এবং জামায়াত উভয়ই হঠাৎ করে যেন একটু বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে। এই অসহিষ্ণুতার ধরন এক একটার এক এক রকম। জামাতের আমির বিএনপিকে নিয়ে এইসব কথা বলছেন, জামাতের নেতারা বিএনপিকে নিয়ে বলছে যে আওয়ামী লীগ 16 বছরে যা করেনি বিএনপি 2 মাসে তার থেকে বেশি করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে, সেখানে ডাকসুর নেতা বা শিবিরের নেতারা তারা বলছে ছাত্রলীগও কোনোদিন এভাবে পেটায়নি। যেই ছাত্রলীগ টর্চার সেল খুলে মানুষ হত্যা করা, টর্চার করা, আবরারকে হত্যা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাপটপকে কেন্দ্র করে আবু বক্করকে পিটিয়ে হত্যা করা সহ অসংখ্য নৃশংসতার জন্ম দিল, সেইখানে ছাত্র শিবিরের যারা তাদের সঙ্গে মিলেমিশে থেকেছে তাদের হয়তো মাইর খায় নাই বলে এইরকম পিটায়নি তাদের এইরকম কি? সেইখানে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগকে তুলনা দিয়ে এনে বিএনপিকে খারাপ এটা প্রমাণ করতে গিয়ে তারা আওয়ামী লীগ ছাত্রলীগের 16 বছরকে তারা কেমন যেন একটা
মামুলি ব্যাপারে পরিণত করছে। বিএনপি যেটা খারাপ করছে সেই খারাপকে খারাপ বলেন, ছাত্রদল যেটা খারাপ করছে সেই খারাপকে খারাপ বলেন। এইখানে যে ভার্চুয়াল মিডিয়ায় ছাত্র শিবির এবং বিশেষ করে শিবিরের মেয়েরা এমন অশ্লীল ভাষায়, জামাতের নারীরা এমন অশ্লীল ভাষা প্রয়োগ করেন, সেটার নিন্দা জানাতে হবে। ছাত্রদলের যারা এটার নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করেন সেটা নিন্দা জানাতে হবে এবং উভয় দলকে এদের নিরুৎসাহিত করানো শুধু থামাতে হবে। সেই বিষয়ে ঐক্য হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। সেই বিষয়ে যদি ওরকম না হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু ছাত্রদলেরও দায়িত্ব নয় কারো গায়ে হাত তোলা বা কাউকে এইভাবে তাদের দায়িত্ব নিয়ে কাউকে থামাতে হবে, সেইটা ছাত্রদলের দায়িত্ব নয়। শিবির এবং তাদের পন্থীরা যেসব ভাষা প্রয়োগ করছে সেটাও কোনোভাবেই কোনো ভদ্র সমাজে সব চলে না, এইসব করছে, সেগুলো তাদের থামাতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সাংঘাতিক আহত হয়েছি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা শিবির এই জামাতপন্থী নারী সদস্যরা পর্যন্ত ফেক আইডি না নিজে বলেছে সেই সব দেখে। তাদের নারী সদস্যরা ফেক আইডি, জেনুইন আইডি থেকে, এবং এগুলো এখন এভিডেন্ট, এইসব এভিডেন্স এখন সামনে আসছে এবং আমি দাবি করছি তাদের বিরুদ্ধে এইসব ছাত্রদলের এই অ্যাকশন না, বিএনপির অ্যাকশন না, তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি অ্যাকশন নিতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে তারা এইসব লিখছে, দেশবাসী এটা গ্রহণ করে কিনা এবং জামায়াত ইসলাম এটাকে এন্ডোর্স করে কিনা সেটা দেখতে হবে। এবং সেটা যদি একতরফা হয় তাহলে আবার প্রশ্ন উঠবে, বিএনপিপন্থী ছাত্রদলপন্থী যারা এইসব লিখছে তাদেরও একইভাবে আইনের আওতায় আনতে হবে, এগুলো কাউকেই ছাড় দেওয়া যাবে না। তাহলে মানুষ বুঝবে যে না, এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না এই বিষয়গুলা। সেই ক্ষেত্রে নিজেরা নিজেরা আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রতিযোগিতা করেন, অসহিষ্ণুতা কমান, প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেন, কিন্তু আওয়ামী লীগকে তুলনায় এনে এনে বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, হতে চায়, ছাত্রলীগও কোনো দিন এইভাবে পিটায়নি, এইসব করে দয়া করে আওয়ামী লীগকে এবং ছাত্রলীগের সেই জঘন্য নৃশংস অপরাধকে লঘু করবেন না। বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলে বলে এইটাকে খেলো বানিয়ে ফেলেছিল না এবং মামুলি ব্যাপার বানিয়ে ফেলেছে না আওয়ামী লীগ গত অনেক বছরে। এই বিএনপি এবং জামায়াত ইসলাম, বিশেষ করে জামায়াত ইসলাম এখন নিজেরা বুঝে হোক না বুঝে হোক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সেই অপরাধ, অপকর্ম, অনাচার, নৃশংসতাকে মামুলি জিনিস এবং হাস্যকর জিনিসে পরিণত করবার পথ ধরেছে। এটা ঠিক হচ্ছে না এবং এদের মধ্যে আলোচনায় বসা উচিত। জামায়াত এবং বিএনপি নেতারা অতীতে ম্যাডাম খালেদা জিয়া থাকতে যেরকম জামাতের সঙ্গে কোনো এরকম ঘটনা ঘটলে আলোচনার মাধ্যমে সমাধান হতো, এখন বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের এবং জামাতের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের উচিত যে আমাদের ছাত্ররা ওরা ভুল করতে পারে, এটার আলোচনার মাধ্যমে সমাধান এবং সহাবস্থান হওয়া উচিত এবং গণতান্ত্রিক রাজনৈতিক ধারা চলবে, কারো চরিত্র হনন না, অশ্লীল বাজেভাবে আক্রমণ করা, এই যে ফটোকার্ড ছাড়া যাতা করা, মানে এগুলো উচ্চারণযোগ্য না, এগুলো দেখার মতো না। এইসব যেসব করছে শান্ত ভাই, সব পক্ষকে আমি আরো বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনি বলেছেন 1972 সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন এবং শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। এই বক্তব্যের পেছনের কারণ কি? এটার একটা বড় জায়গা হচ্ছে যে আপনার বিএনপির অতিমাত্রায় মুক্তিযুদ্ধ চেতনার লাইনটা ধরা এবং 72-এর সংবিধানের গান গাওয়া। যেই পুঁজিটা হচ্ছে আওয়ামী লীগের, যেই পুঁজিটা আওয়ামী লীগ ব্যবসা করতে করতে মোটামুটি ঋণখেলাপি হয়ে গেছে, যেই পুঁজি শেয়ার বাজারে দরপতন হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এই পুঁজি ওয়ার্ক করে নাই গত 17 বছরে। সেই রকম একটা ব্যর্থ পুঁজির উপরে ভিত্তি করে জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতির ফ্রেমটা দাঁড় করানো যায় না। কারণ আমি তো শহীদ জিয়ার রাজনীতি স্টাডি করেছি এবং আমি যেটা সবসময় বলি আর কি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল স্টেটসম্যান হচ্ছে জিয়াউর রহমান। সেই পলিটিক্সটা বিএনপিকে করতে দেখছি না এবং এই পলিটিক্সের মানে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে যে বিএনপি নিজের জন্য এমন একটা সাংবিধানিক খাত তৈরি করছে, একটা ফাঁদ তৈরি করছে, এই ফাঁদে সে আটকে যাবে জিলাপির মতো করে, এরপর সে কিন্তু বেরোতে পারবে না। ফাঁদটা কি? ফাঁদটা হচ্ছে যে 72-এর সংবিধান আপনার জন্য রেলেভেন্ট কেন বারবার? 72-এর সংবিধান তো আপনার ফ্রেমের ব্যবসা না তো। আপনি নির্বাচিত হয়েছেন যে ফ্রেমে, সেটা হচ্ছে জুলাই সনদের ফ্রেমে, গণ অভ্যুত্থান 24,
আপনি যে বারবার এটা করছেন এবং এটা করার চেষ্টা করছে কেন? জুলাই সনদের আন্ডারমাইন করবার জন্য, যেটা সে তার ন্যাশনাল প্লেজ সে এটা বাস্তবায়ন করবে, এটাকে হেয় করবার জন্য, এটাকে সে হালকা করে ফেলার জন্য, যে আমি করছি, সময় তো আছে। আবার অ্যাট এ টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিফর্মগুলোকে হেয় করবার জন্য, কারণ এগুলো সংবিধানে নাই, সংবিধানে প্রসেস ফলো করতে হবে, সংবিধানের 142 দিয়ে এটা সংশোধন করতে হবে, মানে সব কিছু তো ক্যাওটিক করে ফেলতেছেন। তো সেই জায়গাতে আমি বলেছি, আপনাদের যদি এত 72 পূজা করতে হয়, 72-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনো, তো সে তো বলছে সে পদত্যাগ করে নাই। দামি নির্বাচন তো সে একটা করছে, ওই নির্বাচনের মেয়াদ তো 5 বছর ছিল। সুপ্পু বলছে তার কাছে কোনো পদত্যাগপত্র আসে নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন আপনি এখন প্রধানমন্ত্রী? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলছি গণ অভ্যুত্থানের কারণে। গণ অভ্যুত্থান, জুলাই সনদ, এটার একটা নতুন ম্যান্ডেট, ফ্রেশ ম্যান্ডেট। এই ম্যান্ডেট 72-এর ম্যান্ডেট না। এবং এই ম্যান্ডেট যে 72-এর ম্যান্ডেট, কি সাংবিধানিক ভিত্তি নেই আপনি বলতে চাচ্ছেন? না, দরকার নাই তো, আপনার এটা তো প্রয়োজন নাই তো। আপনি আলোচনাতে ঢোকা মানেই তো আপনি ফাঁদে পড়ছেন। আপনি তো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছেন, তাহলে স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান, সংবিধানে লেখা আছে। 26শে মার্চ পালন করলেন না কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তো জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে পালন করলেন। সংবিধানে বলা আছে অফিসগুলোতে শেখ মুজিবের ছবি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে তো শেখ মুজিবের ছবি নাই তো। তাহলে আপনি কনভিনিয়েন্টলি করছেন না। দেশ পরিচালনা হবে 72-এর সংবিধানের 4 দফা মোতাবেক, সেভাবে করছেন এখন। আবার বলছেন 5th অ্যামেন্ডমেন্ট ফেরায় নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে পারবেন না তো, 142 ট্রিগার করে তো পারবেন না। সংস্কার এই জন্যই হচ্ছে, এটা বিএনপিও বোঝে বলেই তার 31 দফাটা শুরু হয়েছে সংবিধান সংস্কার কমিশন করবার মধ্য দিয়ে। আপনি যদি সাবেক প্রাইম মিনিস্টার মরহুমা বেগম জিয়ার বক্তব্য পড়েন, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আছে। বর্তমান কারেন্ট প্রাইম মিনিস্টারের বক্তব্য আছে, এই সংবিধান আওয়ামী লীগের দলীয় সংবিধানে পরিণত হয়েছে। জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, আমরা এই সংবিধান বাদ দিয়ে জনগণের সংবিধান করব। এই বক্তব্য তারেক রহমানের মুখে আমি নিজে শুনছি। তাহলে সেই সংবিধানটাকে নিয়ে আপনি এত নাড়াচাড়া করছেন কেন? এত হঠাৎ করে মায়া জন্মাইলো কেন? এবং এইটা হচ্ছে আমাদের কাছে একটা কন্ট্রাডিকশন। আমরা মনে করি যে বিএনপির রাজনীতির সাথে এটা যায় না। এটা জাতীয়তাবাদী গণ অভ্যুত্থান ফ্রেম, যেই জায়গাতে আমরা সংস্কারের ব্যাপারে একমত হয়েছি, সংস্কার করা ছাড়া এই রাজনীতি, এই সাংবিধানিক জায়গাতে ফিরে আসা সম্ভব না।